ক্লিনে আমাকে ভাল লাগে না। বিয়ার্ড সবাই পছন্দ করে, কিন্তু আমার শুধু গোফ পছন্দ, কারণ আমি আমার বাবাকে দেখে বড় হয়েছি, তো বাবা শুধু গোফ ছিল। এটা আবার আমার বউ আমাকে রাখতে দেয় না, তার পছন্দ না, কিন্তু আমার পছন্দ গোফ শুধু। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এক সময় বলেছিলেন, জীবন একটা আয়নার মতন। আপনি এর দিকে তাকিয়ে হাসুন, একটা সময় দেখবেন আয়নাও আপনার দিকে তাকিয়ে হাসছে। সময়ের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় অভিনয়শিল্পী শ্যামল মওলাও তেমনই একজন মানুষ, যার দিকে তাকিয়ে তার ভাগ্য এখন হাসছে বিজয়ের হাসি। প্রিয় এই অভিনেতাকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আজকের স্যান্ডালিনার রূপকথা। শ্যামল মওলা বাংলাদেশের অভিনয় জগতের এক অনন্য নাম। তিনি মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্র সব মাধ্যমেই নিজের শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। মহানগর, সদরঘাটের টাইগার, দ্য সাইলেন্স, আমি কি তুমি, মাইনকাট চিপায়, আরারাত সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বড় পর্দায় স্ফুলিঙ্গ চলচ্চিত্রেও তার অভিনয় সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। স্যান্ডালিনার রূপকথায় আমাদের আজকের অতিথি অভিনেতা শ্যামল মওলা। তারপর কেমন আছেন, কেমন চলছে দিনকাল? এই তো বেশ ভালোই আছি, ভালোই চলছে। বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু ভীষণ ইউনিক। আপনার ভাইদের নাম কি জানো? মানে ডাক নাম হচ্ছে, বড় ভাইয়ের নাম সবুজ, মেজো ভাইয়ের নাম সুমন, আর ছোট ভাইয়ের নাম শ্যামল, আর ছোট বোনের নাম শাওন। ও চমৎকার, প্রকৃতি এবং মিলেমিশে একাকার। নামগুলো কে রেখেছিলেন? বাবা মা। আচ্ছা, আবারও ফিরি। আমাদের আয়োজনের নাম যেহেতু স্যান্ডালিনা রূপকথা, বুঝতেই পারছেন একটু রূপচর্চা, সৌন্দর্য এগুলো নিয়েই কথা হবে। আপনার ফেশিয়াল এক্সপ্রেশন বলে দিচ্ছে আমাদের সোসাইটির ট্যাবুর কথা। স্টিল মানুষ ভাবে রূপচর্চা শুধুমাত্র মেয়েদেরই কথা, আসলে কিন্তু না। আপনি কি ভাবেন? আসলেই তাই না, আসলে মানে প্রত্যেকটা মানুষেরই তার স্কিন, তার সবকিছু যত্ন নেওয়ার কথা এবং যত্ন নিতে হবে, তাহলেই আসলে ঠিকঠাক থাকবে, তা না হলে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডালিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একজন অভিনেতা হিসেবে আপনি নিজের ত্বকের যত্নে, চুলের যত্নে কতটা কেয়ারফুল? আমি ত্বকের যত্ন তো করতেই হয়, আমাদের তো যেহেতু শুটে মেকআপ ইউজ করতে হয়, সো যত্ন একটু করতেই হয়। আর চুলের যত্নটা আমি একটু বেশি করি। আমি নিজে একটু, আমার খুব পছন্দের চুল, আমার নিজের কাছেই আমার চুলটা আমার পছন্দ, এইটার যত্নটা আমি একটু বেশি করি। কিভাবে করেন? উইকলি 2-3 বার তেল দেই, কিন্তু ওই তেলটা একটু স্পেশালি বানানো। আচ্ছা, হার্বস এন্ড সিডস, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো সব তেলের সাথে জাল দিয়ে ছেঁকে তারপর ওটা রেখে দিই, তারপর ওটা ইউজ করি। আমি এই প্রথম কোনো তারকার কাছ থেকে শুনলাম যিনি পুরুষ এবং এরকম প্রসেসড একটা অয়েল সুন্দর মতো ইউজ করেন এবং নিয়ম করে। তবে ত্বকের যত্নে কি ব্যবহার করা হয়? এটা একটু ওই যে রাতে ঘুমানোর সময় একটু টেক কেয়ার করে ঘুমালেই, আর একটু পরপর যদি একটু পানি দেওয়া যায় স্কিনে, মানে তাহলে ভালো। ব্যক্তিগতভাবে কি পছন্দ, বিয়ার্ড লুক অর ক্লিন শেভ ফেস? ক্লিনে আমাকে ভাল লাগে না, বিয়ার্ড সবাই পছন্দ করে, কিন্তু আমার শুধু গোফ পছন্দ, কারণ আমি আমার বাবাকে দেখে বড় হয়েছি, তো বাবা শুধু গোফ ছিল, ক্লিন ছিল, তো এটা আমার পছন্দ, শুধু গোফ। এটা আবার আমার বউ আমাকে রাখতে দেয় না, তার পছন্দ না, কিন্তু আমার পছন্দ গোফ শুধু। যেহেতু আপনার সহধর্মিনীর কথা আসলোই, তাকে নিয়ে একটু জানতে চাই। মেয়েরা তো এমনিতে রূপচর্চা নিয়ে খুবই সিরিয়াস থাকে, কিন্তু তিনি আপনাকে সুন্দরভাবে রাখতে কি কি টোটকা দেন?
ও পুরোটাই ওর হেল্প ছাড়া আমি আসলে কি বলবো, আমি আসলে কিছুই না। কারণ কি করেন, আপনাকে নিয়ে কি এক্সপেরিমেন্ট করেন শুনি না। মানে যা করে ওই করে, মানে কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু যত্ন ওর আন্ডারে, তো সো ও যেভাবে বলে সেভাবেই করি। বাধ্য স্বামীর মতন। হ্যাঁ, কারণ আমি ভালো ছেলে। ওকে, নিজের চুল আর এবং ত্বকের যত্ন তো শুনলাম, কিন্তু শুধুমাত্র বাহ্যিক যত্ন নিলেই তো হয় না, আমাদের গার্ড হেলথেরও তো আলাদা করে যত্ন নেওয়ার ব্যাপার থাকে। খাবার দাবার প্রসঙ্গে আসবো, আলাদা করে কি কোনো ডায়েট প্ল্যান মেনটেন করেন নাকি রেগুলার ফুড? না, আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা একটু কম খাই তো দুজনেই, সো আমরা একজনের খাবার দুজনে খাই। এটা আজকে 4-5 বছর ধরেই চলছে। লাইক একজনের যে ফুডটা এটা আমরা একসাথে দুজনে ভাগাভাগি করে খাই, আর রাতে একটু টাইমলি খেয়ে ফেলি। এই যা মেইন। বিশেষ কোনো কারণে কি? না, এতে আরাম বোধ করি, আরাম হয়, চলাফেরা কাজকর্মে সবকিছুতে আরাম হয়, শরীরটা অনেকটা ঝরঝরে হালকা থাকে, হালকা লাগে, এবং এতে ইউজ টু হয়ে গিয়েছি, যার দরুন খুব একটা ঝামেলা হয় না। ছেলেদের তো একটা কমন সমস্যা, চুল পড়ে যায়, এটা মেয়েদেরও হয়, বাট ছেলেদের ক্ষেত্রে ভিজিবিলিটিটা অনেক বেশি থাকে। তো এর জন্য অনেকে দেখা যায় যে পিআরপি করে, কেউ লেজার ট্রিটমেন্টের আন্ডারে যায়, কেউ গ্রাফটিং করে, কেউ আবার বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে, অনেকে ব্লাড থেকে আলাদা করে সিরাম বের করে ওটা চুলে ইনজেক্ট করে, মানে স্ক্যাল্পে। আপনার এমন কি কিছু করা হয়েছে কখনো? না, আমি কখনো ভাবিনি। আমার বাবা যখন মারা গিয়েছে তখনও আমার বাবার মাথায় যে চুল ছিল সেই চুল থাকলেও আমার কোনো কিছু ভাবতে হবে না, আমি সেটা ভেবে রেখেছি। আর আমার যদি চুল পড়েও যায়, আমি হব আমার বংশে প্রথম মানুষ যার মাথার চুল পড়ে যাবে। আমাদের ভাই বোন কারোর মাথায় এরকম পড়ে যাওয়ার এরকম রেকর্ড নেই, তো সেই জন্য আমি খুব একটা ভাবিনি এই বিষয়ে এখন। আচ্ছা, অনেকে তো শখ করে একটু পিয়ার্সিং করেন, কখনো কানে বা আইব্রোতে একটু কেটে দেন, এমন কোন এক্সপেরিমেন্টাল স্টাইল করেন? আমি এটা করব, আমি নেক্সট টার্গেট করে আছি, যে কোনো একদিন সুযোগ হলেই আমি এটা করে ফেলবো। তাহলে ভাবতেই পারি নেক্সট যখন দেখা হবে আমরা দেখবো যে শ্যামল মওলা কানে একটা দুল পরে আছেন। মানে আজকেই আমি রেডি হয়ে, আমার বউ বলতেছিল যে এইখানে জাস্ট এইটার অভাব, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে ট্যাটু করা, একটু ডিটেইলস শুনবো এটা নিয়ে। স্করপিও, রাশি, কাগজের প্লেন, আচ্ছা, ফ্রিডম। ওয়াও! ট্যাটু করার পরে মানে আমাদের সোসাইটিতে যেটা হয় যে পরিবারের অনেক সদস্য ভাবেন যা ছেলে এবার বকে গেছে, এমন কিছু শুনতে হয়েছে? না, এরকম কোনো কিছু আমি বিশ্বাস করি না বলে এরকম হয়তো কেউ বলে, কিন্তু বিশ্বাস না করার কারণে সেটা আমার পর্যন্ত পৌঁছায় না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্টাইল স্টেটমেন্টের ক্ষেত্রে কোন ধরনের কাপড়টাকে আপনি বেশি প্রায়োরিটি দেন? সেটা হুটহাট বাইরে বেড়াতে যাওয়া হলে বা ঘরে, কি ধরনের কাপড়ে মোর কমফোর্টেবল? আমার তো শুধু পছন্দ ট্রাউজার টি শার্ট, কিন্তু মানে আমার আসলে অন্য কিছু পরতে হয়, তো এগুলো সব ডিজাইন করা বা ভাবা সব আমার বউয়ের। শপিং কোত্থেকে করেন? শপিং তো এতদিন ইন্ডিয়া থেকে করেছি, সামনে কোত্থেকে করব এখনো জানি না। এবার একটু কাজের প্রসঙ্গে আসতে চাই। বান্দরবানে গেছিলেন গত বছর, এবং এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি সামথিং ভেরি মানে ব্যাড কিছু একটা হয়েছিল ওখানে, সেটা শুনবো। মানে কিরকম ভাবে বিপদে পড়লেন? আমরা যেখানে থানচিতে শ্যুট করছি, আমরা তার আগেই রেমাক্রিতে শ্যুট করেছি 10-12 দিন, তারপর 2 দিন থানচিতে শুটিং আর 2 দিন বান্দরবান শুটিং। আমাদের 10-12 দিনের রেমাক্রি শ্যুট শেষ, এবার থানচিতে 2 দিনের মধ্যে 1 দিন শেষ আর 1 দিন বাকি। তো একদিন আগেই আমরা শুনেছি যে থানচির পাশের এলাকায় ব্যাংক ডাকাতি হয়েছে দিনে দুপুরে এরকম কিছু, এবং ব্যাংকের ম্যানেজারকে তুলে নিয়ে গিয়েছিল। তো সেটা শুনে আমরা যেহেতু ফুল টিম ইউনিট ওখানে শ্যুট করছি এবং বহিরাগত ঢাকা থেকে এখানে এসছি, আমি তখন আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আমরা একটা ডিরেক্ট বান্দরবান চলে যাই, সেখানে শ্যুট শেষ করে ঢাকা যাব, কিন্তু বললো যে অল্প কিছু শ্যুট বাকি, এটা করেই আমরা রওনা দিব। তখন দুপুর আমরা শ্যুট করছি, শ্যুটটা শেষ হবে ঠিক বাজার, থানচি যে বাজার, সেই বাজারের ঘাটে আমরা শ্যুট করছিলাম। আর আমাদের হোটেল হচ্ছে বাজারের ঠিক পার হয়ে একটা পাহাড়ের ওপর।
সেখানে আমাদের পুরো ইউনিট থাকে, কিন্তু ওখানে কোনো নেটওয়ার্ক নেই, কাউকে যে ফোন দিব বিপদ হলে কাউকে রিচ করা যায় না। সো হঠাৎ গোলাগুলির শব্দ এবং মানুষজনের দৌড়াদৌড়ির শব্দ, তো ওর মধ্যেই আমরা, তারপরে আমি তো একটা ভিডিও রেকর্ড করলাম, তো তারপরের ঘটনা তো ওখানেই আছে যে আমরা আসলে নিজেদের জীবন বাঁচিয়ে কোনো এক পাহাড়ের উপরে উঠে সবাই আমরা মানে বেঁচে গেলাম। এরকম মানে আর কি কি ধরনের এরকম মোমেন্ট তৈরি আমাদের আটকে রেখেছিল সারা রাত। সকালবেলা আমি আর প্রসূন পালিয়ে চলে আসছিলাম, সেটা হচ্ছে বিরিশিরির ওখানে। আচ্ছা, সেই গল্পটা শুনি। সেই গল্প সেখানে বোধহয় আমরা শুটে গিয়েছিলাম কোনো এক ফিকশন শুটে, সেখানকার এলাকাবাসীর সাথে আমাদের টিম ইউনিটের কারোর সাথে কি যেন ঝামেলা, ওরা ওই এলাকাবাসী তখন বোধহয় আটকে রেখেছিল, আমাদের কাউকে যেতে দিবে না। তো আমার আবার পরের দিন শুট ছিল, আমার আসতেই হতো। সো আমি ভোরবেলা, তো আমি যখন চলে আসবো তখন ভাবলাম যে প্রসূন আমার সহকর্মী ছিল, তো ভাবলাম যে আমি একা আসবো কেন, আমার সাথে তো কোয়ার্টিস্ট প্রসূন, ওকেও নিয়ে আসি। তারপর আমি আর প্রসূন চলে আসছি, পরে ইউনিট পরে হয়তো কোনোভাবে ম্যানেজ করে আসছে, সেটার গল্পটা আমি জানি না, কিন্তু আমার গল্পটা ভয়ঙ্কর ছিল। আমি আর প্রসূন রিক্সা, হাঁটা, তারপরে রিক্সা, তারপর সিএনজি, তারপর বাস, এইভাবে ঢাকা আসছি। টাফ কিছু সিচুয়েশন যেমন আপনারা ফেস করেছেন, নিশ্চয়ই সুইট মেমোরিজও রয়েছে, যেমন বান্দরবান গেছেন, বিরিশিরি গেছেন, আরও বাংলাদেশের আনাচে কানাচে যত শুটিং করেছেন, লোকাল কুইজিন তো সেখানকার ট্রাই করা হয়েছে নিশ্চয়ই। এই যে রেমাক্রি শুট করেছিলাম 10-12 দিন, আমি লাকি বলবো যে আমি এই জায়গায় আমি গিয়েছি এবং এতদিন 10-12 দিন আমি ওখানে থাকতে পেরেছি, এবং সেখানকার জীবন কোনো নেটওয়ার্ক নেই, মানে 80s 70s এর যে লাইফস্টাইল মানুষের, ওখানে এখনো সেরকম। ওখানে কোনো টেলিভিশন নেই, আফটার শুট আমাদের আড্ডাবাজি করতে হয়েছে, ফোন সাথে ছিল না, কারণ কোনো কাজেরই তো ছিল না। এই জায়গাগুলো মানে যতটা হ্যাপেনিং অ্যাডভেঞ্চারাস, ততটা একলা যাওয়াটাও তো আরো রিস্কি বলতে গেলে, একটু মুশকিল, একটু ভেতরে তো সেই জন্য মুশকিল, কিন্তু আমি বলবো ওটা স্বর্গরাজ্য। ওখানে যদি যাওয়া যায়, মানে এই যে গরমকাল এখন, এই সময়টাই গিয়েছিলাম আমরা, বিকেল 5টার পরে শীত পড়ে যায়, ওখানে জ্যাকেট পরতে হয়। সোলো ট্রিপে মোর কমফোর্টেবল নাকি কাপল ট্রিপ, কোনটা প্রেফার করেন? দুটোই। আমার সোলো আমার বেশ ভালোই লাগে, কাপলও খারাপ লাগে না। আমি এই তো গত কিছুদিন আগেই একদিনের জন্য একটু ঘুরে আসলাম। সোলো ট্রিপ যদি আপনি এখন দিতে চান, ভাবে কি যেতে দিবে? আমার বউ যেতে দিবে না, কিন্তু আমি চাই যেতে। ওকে, এবার আবারও একটু কাজের প্রসঙ্গে আসি। মানিহানি সিরিজে আমরা দেখেছি দুর্দান্ত অভিনয় ছিল আপনার, এবং পুরো প্রজেক্টটা মানে আমরা খুবই মুখিয়েছিলাম এর সেকেন্ড সিজন কবে আসবে, আদৌ আসবে কিনা। এনিওয়ে, সে কাজটাতে আমরা দেখেছিলাম আপনার একটা স্মুচিং সিনারিও ছিল, তো ওই জায়গাটা প্লে করার সময় আপনি কি কোনোভাবে মাউথ ফ্রেশনার বা আদার্স কিছু কোনো স্প্রে চেক এরকম কিছু ইউজ করেছিলেন বা করেন এই ধরনের দৃশ্যে অভিনয় করার আগে? না, এরকম কোনো বিষয় নাই, মানে লাইক রান্না করার সিকোয়েন্স করতে গেলে যেরকম আমার প্রস্তুতি, ওটাও সেম এরকম প্রস্তুতি, আরেকটা সিকোয়েন্স, অন্য কোনো সিকোয়েন্স। ওকে, আচ্ছা, কখনো মানে কো অ্যাক্টরের সাথে দেখা গেল আপনার ঠিক সেভাবে বনিবনা হচ্ছে না বা খুব একটা সহজ হতে পারছেন না, হ্যাঁ, সেখানে কাজ করার জন্য আলাদা করে কি প্রিপারেশন নেন? অনেকগুলো মুড থাকে ড্রাইভিং এর, সেটা তো জানা আছে নিশ্চয়ই। সো যখন যে মুড থাকে সেই মুড অনুযায়ী যাই আসলে। যদি বুঝি যে কোয়ার্টিস্ট হেল্পফুল, একসাথে যাব। যদি মনে হয় যে না, হেল্পফুল না বা কমফোর্টেবল না, আমি একা যাব, আমি একাও যেতে পারি, সেটা তো আমার কোনো সমস্যা নেই। অভিনয়ের বাইরেও কিন্তু আপনার আলাদা করে একটা সিগনিফিক্যান্ট বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা অনেক চার্মিং এবং দৃষ্টি আকর্ষক, সেটা কি করে মেইনটেইন করেন? সেটা আমি বোধহয় জানি না, মেইনটেইন করার কিছু নেই, এটা বোধহয় অটো চলে আসে, মানে বিল্ড আপ। কিন্তু এই যে একটা প্রপার অ্যাটিটিউড রাখা, আবার অ্যাট আ টাইম হাস্যোজ্জ্বল থাকা, আবার একটা পার্সোনালিটি বজায় রাখা, একজন মানুষকে সেটা যদি নারী হোক বা পুরুষ দেখতে কতটা ভালো লাগছে সেটা ডিপেন্ড করে সে মানুষটা কতটা কনফিডেন্ট, তার ব্যক্তিত্ব কতটা সুন্দর। ব্যক্তিত্ব বজায় রাখার জন্য আলাদা করে কি কোনো এফোর্ট দেন বা কোনো চর্চার মধ্যে থাকেন? না, এটা অটো সেট আপ করা, মানে আমার কাছে মনে হয় এই সেট আপটা অটো সেট আপ করার জন্য আমি হয়তো ওটা নিয়ে ভাবছি না, অটো হয়ে যাচ্ছে সেটা। আচ্ছা, পোশাকের প্রসঙ্গে আসতে চাই, শপিং কতটা ফ্রিকোয়েন্ট করা হয়? শপিং কিছুদিন পর পর করতে ভালোই লাগে, এবং শপাহলিক?
বলা যায়। আজকের এই অ্যাটারগুলো কোত্থেকে নেয়া, কে চুজ করে দিয়েছে সেটা শুনবো। আমার বউ অবশ্যই, এবং এগুলো সব দেশি। দেশের বাইরে ট্রাভেল ডেস্টিনেশন এবং শপিং ডেস্টিনেশন কোনটা, এক্সেপ্ট থাইল্যান্ড প্লিজ? শপিং আমি বললাম তো, ইন্ডিয়াতে লাস্ট প্যান্টালুন্স ভালো, ওয়েবসাইট ভালো। আর ট্রাভেল ডেস্টিনেশন বালি ভালো লাগে, নেপাল খুব পছন্দের, আমি যতবার যেতে চাই। আমার নাই নেপালের জন্য। পরিমণির সাথে অভিনয় করেছেন, তার সাথে কাজ করতে গিয়ে আপনার ভেতরকার এক্সপেরিয়েন্সটা শুনতে চাই। ও দারুণ, আমি এক কথায় বলবো ও দারুণ। মানে ওর সাথে প্রথম যখন আমি শর্ট দিই তখন থেকে আমি বুঝে গিয়েছি সে দারুণ। মানে এখানে যদি না থাকে কিছু তাহলে এই পজিশনে কেউ আসতে পারে না। সে তো অবশ্যই ট্যালেন্টেড একজন মানুষ, এবং ব্যক্তিগতভাবে সে সহশিল্পী হিসেবে খুবই মানে হেল্পফুল একজন সহশিল্পী। আচ্ছা, এখন তো প্রচুর কম্পিটিশন, খুবই কম্পিটিটিভ একটা জায়গা হয়ে গেছে মিডিয়া ইন্ডাস্ট্রি। সো নতুন প্রজন্মকে কি বলতে চান, তাদের কতটা প্রিপারেশন নিয়ে আসা উচিত, সেটা বাহ্যিক সৌন্দর্যের জায়গা থেকে বা পার্সোনালিটি বজায় রাখা সবকিছু মিলিয়ে? আমি কিছুই বলতে চাই না, তারা তাদের মতো আসুক। এক একজন কেউ কারো মতো না, এক একজন এক এক রকম। সো আমাদের সব রকম দরকার, যেহেতু আমাদের মিক্সড সব কিছুরই। সো থাকুক না, কারো মতো কেউ হওয়ারও দরকার নেই, নিজস্বতাটুকু নিয়েই। হ্যাঁ, প্রেশারও দেওয়ার দরকার নেই যে তুমি এই প্রস্তুতি নিয়ে আসবে, না হলে কিন্তু আমার সাথে দাঁড়াতে পারবে না, এরকম কোনো প্রেশার নেই। কিন্তু যখন আপনারা কাজ করেন, একটু অন্য প্রসঙ্গে আসছি, তখন তো নিশ্চয়ই নানাবিধ প্রেশার থাকে, পিআর প্রেশার থেকে শুরু করে কো অ্যাক্টরের সাথে ম্যাচ হবে কিনা সেটার প্রেশার, এছাড়াও অনেক জীবনে প্রাপ্তি অপ্রাপ্তিরও নানান ঘটনা ঘটে, সে থেকে আসে হতাশা, তারপরে আসে ডিপ্রেশন। এই জায়গাগুলো নিশ্চয়ই আপনিও ফেস করেছেন বা করেন। এক জায়গায় ফোকাস থাকলে এগুলো সব পেছনে চলে যায়, ওগুলো আর থাকে না। কিন্তু এই যে মেন্টাল ব্রেকডাউনের সময়, যে কারণেই সেটা হোক, নিজে আবার উঠে দাঁড়ান কি করে নিজেকে গুছিয়ে? ওই যে বললাম, ফোকাস এক জায়গায় থাকলে সবকিছু যখন পেছনে চলে যায় তখন ওই ফোকাস করার জায়গাটাতেই মনোযোগ থাকে, তো তখন অন্য কোনো কিছু না আসলে তখন প্রপার কাজটা হয়, আর প্রপার কাজটা হলেই আসলে শান্তিটা লাগে। ওকে, তবে এবার আমার শান্তি লাগবে যদি আপনার সাথে দুর্দান্ত একটা র্যাপিড ফায়ার সেশন করা যায়। আমি খুবই দুর্বল এই ব্যাপারে, তারপরও চেষ্টা করি। আমরা চলে এসেছি র্যাপিড ফায়ার রাউন্ডে। এটা খুবই এক্সাইটিং হতে পারে যদি আপনি কোঅপারেট করেন। সো আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের মোট 3টা নিয়ম রয়েছে। নাম্বার 1, আপনি কোনো প্রশ্ন স্কিপ করতে পারেন না, আপনার প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতে হবে। নাম্বার 2, আপনি কোনো প্রশ্নের কোনো ডিপ্লোম্যাটিক আনসার দিতে পারবেন না। এবং নাম্বার 3, আমি যতটা র্যাপিডলি আপনাকে কোয়েশ্চেন করব তার চাইতেও র্যাপিডলি আপনাকে আনসার করতে হবে উইদিন আ শর্ট টাইম। তো এবং প্রত্যেকটা উত্তরের মধ্যে অবশ্যই থাকতে হবে ফায়ার। রেডি? এই নিয়মটা কার তৈরি? আমার তৈরি। তাহলে আমার একটা নিয়ম তৈরি আমি করে দিই। না, ঠিক আছে, স্টার্ট। ওকে, পুরুষদের জন্য 3টি ম্যান গ্রুমিং প্রোডাক্ট যেটা আপনার সাথে সব সময় থাকবে। মাউথ ফ্রেশনার, হেয়ার ব্যান্ড, ইয়েস, পারফিউম। স্যালনের কোন সার্ভিসগুলো বেশি নেওয়া হয়? পেডিকিউর আর হেয়ার ট্রিটমেন্ট। আচ্ছা, আপনার বডি ফিচারসের কোন পার্টটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? পা আমার সবথেকে ফেভারিট। বিশ্বের কোন তারকার ফ্যাশন সেন্স আপনাকে ভীষণ ইন্সপায়ার করে? জনি ডেপ। কোন খাবার দেখলে ডায়েট ভুলে যান? খিচুড়ি। একজন মানুষের কোন 3টি বিষয় আপনাকে চার্ন অন করে? পার্সোনালিটি, বিহেভিয়ার, অনেস্টি। কার সাথে প্রেমের গুজব হলে অস্বস্তি হবে? অস্বস্তি হবে না, ভালোই লাগবে। ঘুমের মধ্যে নিজেকে নিয়ে সবচেয়ে উইয়ার্ড কি স্বপ্ন দেখেছেন? এটা তো খুবই কমন, ওপর থেকে পড়ে যাওয়া। লাস্ট কোথা থেকে পড়েছিলেন? অনেক ওপরতলা থেকে। ওকে, বাড়িতে হেল্পিং হ্যান্ড না থাকলে আপনি নিজে নিজে কোন কাজগুলো করেন? ঝাড়ু দেয়া, ডিশ ওয়াশ, চা বানানো, পেঁয়াজ কাটাকুটি, পানি দেয়া গাছে, আরো অনেক কিছু। বোঝা যাচ্ছে ভাবি আপনাকে ভালোই ট্রেনিং দিয়েছে। এবার হ্যাঁ কিংবা নাতে বলুন, কাজ করতে গিয়ে নায়িকার প্রেমে পড়েছেন? কাজ করতে গিয়ে তো প্রতিবারই নায়িকার প্রেমে হ্যাঁ পড়েছি। রঙিলা কিতাব সিরিজে আপনার অভিনয় করার কথা ছিল? শুরুর দিকে ছিল। কোন সেটে নায়িকার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে? না। কোথাও দেরি হয়ে গেলে প্রায় ট্রাফিক জ্যামের এক্সকিউজ কি দেয়া হয়? আমার কখনো দেরি হয় না। টানা 10 ঘন্টা ঘুমাতে ভালোবাসেন? একদমই না, ঘুম আমার অপছন্দ। কয় ঘন্টা ঘুমান তাইলে? 2-3 ঘন্টা, 4 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টা। পারফিউম কি নিয়মিত পরিবর্তন করেন? না, একটাই ইউজ করি। জীবনে প্রথম প্রেমে পড়েছিলেন কত বছর বয়সে? কলেজের
শেষের দিকে। ওয়াই সো লেট? তিনি যে মানে কাউকে পছন্দ হয় নাই? না, খুবই মনে হতো যে আমার সাথে বোধহয় এরকম মানে আমাকে কোনো মানুষ পছন্দ করবে এরকম বিশ্বাসটা আমার উপর ছিল না। আর আমি বেসিক্যালি থিয়েটার আর স্পোর্টসে আমার বেশি সময় চলে যাওয়াতে ওইদিকে মনোযোগ দেওয়া হয় না, ভাগ্যিস হয়নি। আর তাই জন্যই কিন্তু আমরা চমৎকার একজন অ্যাক্টরকে পেয়ে গেছি আমাদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। এবং স্যান্ডেলিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যান্ডেলিনা রূপকথা, থ্যাংক ইউ মাছরাঙা সবাইকে এত সুন্দর গিফটের জন্য এবং এত সুন্দর প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন আর আমরা যে রেমেডিগুলো দেখাচ্ছি সেগুলো আপনাদের কাজে আসছে। আজকে আমার সাথে রয়েছে মডেল উপমা। উপমা, কেমন আছো? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি করছো তুমি উপমা এখন? আমি এখন মডেলিং করছি আর পাশাপাশি হচ্ছে আমার স্টুডেন্ট, আমি ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছি, ড্রয়িংয়ের প্রতি হচ্ছে ঝোঁক আছে, এটাই। আর স্কিনের জন্য কি করো? স্কিন কেয়ারের জন্য? স্কিন কেয়ারের জন্য আমার মোস্ট অফ কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো ইউজ করা হয় আর ন্যাচারাল রেমেডিও মাঝে মাঝে ইউজ করা হয়। আমি তোমার জন্য আজকে একটা পাউডার ফর্মে রেমেডি দেখাবো, সেটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। জাস্ট সম পরিমাণে নিতে হবে। এখানে আমি সয়াবিন পাউডার নিচ্ছি 1 টিস্পুন। রাজমা কিনতে পাওয়া যায়, তুমি জাস্ট বাড়িতে এনে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেবে। রাজমা অয়েলটাকে অ্যাবসর্ব করতে হেল্প করে আর সয়াবিন ময়েশ্চার দেয়, এটা দিয়ে দিলাম। আর বেসন, আমি এখানে মটর ডালের বেসন নিয়েছি, খুবই চমৎকার একটা কালার। এই 3টে জিনিস সমপরিমাণে নিতে হবে আর তার সাথে দিতে হবে কাস্তুরি হলুদ সামান্য একটু। ব্যাস হয়ে গেল। এখন যেটা করতে হবে, সব সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে। তোমার অতিরিক্ত অয়েল অ্যাবজর্ব যেটা হয় ফেসে, সেটা হোয়াইট হেড, ব্ল্যাক হেড সব কিছুই উঠে যাবে। এটাকে রাখতে হবে এরকম একটা কৌটোতে, পুরোটা ঢেলে নিচ্ছি। এইভাবে একটা কৌটোতে করে এইটা চাইলে তুমি রেখে দিতে পারো এরকম। তারপর যাদের অয়েলি স্কিন, খুব অয়েলি, তারা টক দই দিয়ে, আর যাদের নর্মাল স্কিন তারা মিল্ক দিয়ে ব্যবহার করতে পারেন, সাথে একটু হানি মিক্স করে। আমি এখানে 1 টিস্পুন নিয়ে নিচ্ছি, একটু বেশি করেই এখানে দিয়ে দিলাম। আমি তোমার জন্য যেটা করব, ইয়োগার্ট দেব, টক দই। টক দই এরকম সলিড টক দই নিতে হবে, সাথে দিয়ে দিলাম। টক দই ময়েশ্চার দেয়, স্কিনকে টাইট করে। তার সাথে অ্যাড করব একটু রোজ ওয়াটার। ড্রাই এবং নর্মাল স্কিনের জন্য মিল্ক। দুধ অত্যন্ত ভালো, ময়েশ্চার দেয়, ভেতর থেকে ক্লিন করে। তবে যদি সময় নিয়ে তুমি করতে চাও সেক্ষেত্রে তুমি ইয়োগার্ট অ্যাড করো, সাথে মধু অ্যাড করো, তোমার যেটা সুবিধা তুমি সবই অ্যাড করতে পারো। দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের একদম চমৎকার একটা ক্লিনজার। কিভাবে নিজের উপর অ্যাপ্লাই করবেন সেটা দেখে নিন। আমাকে সাহায্য করছে মডেল উপমা। এসো। পাউডার ফর্মে ক্লিনজার তৈরি করে দেখালাম, যেটা খুব ইজি প্রিজার্ভ করা। তুমি যখন ইউজ করবে তখন যদি টক দই তোমার নাও থাকে, তুমি পানি দিয়ে গুলিয়ে হাতে নিয়ে ব্যবহার করতে পারো। আমার মনে হয় বাজারের যে ক্লিনজার আছে সেগুলো বাদ দিয়ে তুমি যদি এই ক্লিনজারটা ইউজ করো তাহলে তোমার এক্সট্রা যে অয়েল থাকে সেই অয়েলটাকে অ্যাবজর্ব করে নেবে। আমি এটা তোমার হাতে করে দেখাচ্ছি। আমরা ফেসে কিভাবে করব সেটা হাতে করেই দেখে নেব। একটু আমি এটা একটু বিছিয়ে তারপর এই হাতে
যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে নিজের হাতে আগে একটু ব্যবহার করে দেখতে হবে সেটা স্যুট করলো কিনা, অথবা অ্যালার্জি হচ্ছে কিনা, স্কিনের নানান রকম প্রবলেম আমরা দেখি সেগুলো হয় কিনা। তো এইভাবে একটুখানি প্রথমে রেখে 20 মিনিট দেখতে হবে। যদি দেখা যায় যে না, এটা খুব ভালো স্যুট করে যাচ্ছে, তাহলে আর কিচ্ছুর দরকার নেই। আমি তোমার ফেসে এখন করে দেখাচ্ছি। যেহেতু এটা আমাদের ক্লিনজার, আমরা হাত দিয়ে, এই যে দেখো ক্রিমি একটা টেক্সচার আসছে, আমি একটুখানি হাত দিয়েই করে দেখাচ্ছি। দেখা যায় না যে আমরা ফেস ওয়াশ, ক্রিম যেগুলো করি ঠিক সেম পদ্ধতিতে। এছাড়াও নানান রকম আমাদের যে দূষণ, পলিউশন, স্কিনের যা থাকে, ময়লা থাকে পোরসের ভিতরে, সব ময়লাগুলো আমাদের এইভাবে ম্যাসাজ করলে উঠে আসে। আর তুমি যদি চাও যে এটাকে আমি একটা প্যাক আকারে ব্যবহার করব, সেই ক্ষেত্রে পুরো ফেস এবং নেক সহ মেখে 20 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবে। আমি এখন মুছে নিচ্ছি। তার মধ্যেই কিন্তু আমাদের যে সমস্যা আছে তার সমাধান লুকিয়ে আছে। প্রাচীনকালে এগুলো দিয়েই কিন্তু রূপচর্চা করা হতো। আজকাল আমরা প্রচুর কেমিক্যালস ইউজ করি, যেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক হার্মফুল। এভাবে মুছে লাস্টে যেটা করতে হবে, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে, সামান্য। আমি অল্প একটু ময়শ্চারাইজার ড্যাব ড্যাব করে দিয়ে দিচ্ছি। ময়শ্চারাইজার আপওয়ার্ড, হ্যাঁ, অলওয়েজ মাসাজ এরকম যাবে, এরকম যাবে। আমি আমার দুটো হাত দিয়ে এবং ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমার নিজেকে সুন্দর রাখবো। এইটা যদি করো তাহলে তুমি অনেক ভালো থাকবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার স্কিনের জন্য এত ভালো একটি প্যাক বানিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আর কেমিক্যালস ইউজ করব না, ন্যাচারাল জিনিস দিয়ে নিজেদেরকে সুন্দর রাখবো। আর টেকনিকগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফল সেটা পাবো। সবার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলেনিলা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। চলুন এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের অত্যধিক ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারি। এর মূল কারণ হলো, যখন আমরা আমাদের নিজের সাথে যোগ থাকি না, তখনই কিন্তু আমাদের মধ্যে একটি বৈপরীত্য অবস্থা তৈরি হয়। তার ফলে খারাপ বোধ হয়, খারাপ বোধ হওয়ার ফলেই এই বিষয়গুলো চলে আসে। সেজন্য আমাদের প্রথম শর্ত হবে আমাদের মনের সাথে যোগ থাকা, ভিতরে যতগুলো কাজকর্ম হচ্ছে সেগুলোর ভারসাম্য রক্ষা করা। তখনই কেবলমাত্র আমরা অত্যধিক ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেজন্য একটি প্রক্রিয়া হলো ধ্যান করা। ধ্যানের ফলে যে বিষয়টি হয় সেটি হলো, আমরা এই চোখ খোলা রেখে যে প্রক্রিয়ায় থাকি এটিকে বলে ইন্দ্রিয় অবস্থা। ইন্দ্রিয় অবস্থায় কিন্তু আমাদের শরীর মন সব কিছু ক্ষয় হয়। যখন আমরা চোখ বন্ধ করে ইন্দ্রিয় অবস্থার গভীর ভিতরে অর্থাৎ অতীন্দ্রিয় অবস্থায় যেতে পারি, তখন পৃথিবীর প্রকৃত সত্যটির সাথে আমরা যোগ হই। তখনই কেবলমাত্র খুব সহজভাবে আমরা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেজন্য আমরা ধ্যান বা মেডিটেশন এটি অনুসরণ করব। জীবনে যে কোনো মুহূর্তে আমরা ভালো থাকবার জন্য, নিজেকে টিকিয়ে রাখবার জন্য এই অভ্যাসটি আমরা প্রতিনিয়ত করতে থাকব। এই অভ্যাসের ফলে আমরা আমাদের প্রাকৃতিক যে সত্তা আছে সেটির সাথে আমরা যোগ হতে পারি। মেডিটেশন খুব সহজে আমরা করতে পারি। সেটা হলো চোখ বন্ধ করে সমস্ত চিন্তাগুলোকে একটি পয়েন্টে রেখে দিব। মন বারবার চলে যাবে, তারপরও চেষ্টা করব জোর না করে ওই পয়েন্টে রাখবার। একটা সময়ে চর্চা করে করে আমরা এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবো। এটি আমরা খুব সহজেই দিনের বেলা ঘুম থেকে উঠেই আমরা সুন্দর দিনটিকে মেডিটেশনের মাধ্যমে শুরু করতে পারি। এটির ক্ষণস্থায়ী সময় হবে কমপক্ষে 10 মিনিট থেকে 20 মিনিট। আপনি যেভাবে আপনার সময় অনুপাতে আপনি এটি চর্চা করবেন। এটি করবার পর আমরা একটি প্রাণায়ামা করব। এই প্রাণায়ামের নাম হলো অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং। ফ্রন্টাল লোবের দুটি পার্ট আছে, একটি রাইট হেমিস্ফিয়ার, একটি লেফট হেমিস্ফিয়ার।
দুটি, একটি হলো লজিক্যাল ব্রেন বলি আমরা, আরেকটা হলো ইমোশনাল ব্রেন। তো লজিক্যাল ব্রেন যখন কম কাজ করে তখনই কিন্তু ইমোশনাল ব্রেন বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। ইমোশনাল ব্রেন যখন আপনার বেশি অ্যাক্টিভেট হবে তখনই কিন্তু আত্মহত্যা করবার বা এই প্রবণতাগুলো আমাদের মধ্যে চলে আসে। যদি আমরা ব্রিদিংয়ের মাধ্যমে দুটি হেমিস্ফিয়ারের কার্যক্ষমতাকে ব্যালেন্স বা সমান রাখতে পারি তখন কিন্তু খুব সহজেই আমাদের লজিক্যাল ব্রেন যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন অটোমেটিকলি আমার ইমোশন ব্রেন সমান হবে এবং আমি খুব সহজেই ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেই জন্য আমরা অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং করব। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে গভীরভাবে সবটুকু শ্বাস গ্রহণ করব। সবটুকু শ্বাস গ্রহণ হবার পর বাম নাক বন্ধ করব, করে যেই সময় নিয়ে শ্বাস গ্রহণ করেছি তার চেয়ে বেশি সময় নিয়ে ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো। আমাদের মনে রাখতে হবে ডান নাকের সাথে বাম ব্রেন বা বাম লেফট হেমিস্ফিয়ার এবং বাম নাকের সাথে রাইট হেমিস্ফিয়ার দুটি আড়াআড়িভাবে কাজ করে। যখন আমরা দুইটি নাক দিয়ে করব তখন ডান ব্রেন এবং বাম ব্রেন দুটির কার্যক্ষমতাকে ব্যালেন্স করবে, যার ফলে খুব সহজেই আমরা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবো। এটি কমপক্ষে আমরা 12 থেকে 14টি রাউন্ড করবার পর এখন আমরা আসন করব। আসনগুলো এমন সহজভাবে করব যেন আমরা সবাই করতে পারি। সেজন্য আমরা সোজা দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে ট্রিপোজ বৃক্ষাসনে আসনটি করব। এটি আমরা সব বয়সে সকলেই করতে পারি। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলেও কিন্তু ভারসাম্য রক্ষা হওয়ার জন্য আমরা আমাদের ফোকাসকে একটি জায়গায় রাখতে পারি। ফোকাস যখন একটি জায়গায় রাখবো তখনই কেবলমাত্র আমার প্রতি, আমার চিন্তার প্রতি আমার নিয়ন্ত্রণ থাকবে। আমার চিন্তার প্রতি যখন নিয়ন্ত্রণ থাকবে তখনই আমি ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখানেও কমপক্ষে 1 মিনিট সময় থেকে 2 মিনিট সময় থেকে ধীরে ধীরে একইভাবে আমরা অপর পাশটিও করে নেব। এই দুটি করবার পর তারপরও যদি মনে করি যে না আমাকে আর একটু ভালো করতে হবে, তাহলে আমরা শবাসনায় সম্পূর্ণ বিশ্রাম নিব। শবাসনা এমন একটি আসন যে আসনের ফলে আমরা আমাদের প্রাকৃতিক অবস্থাটির মধ্যে যোগ হতে পারি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে আমাদের রক্ত চলাচল, অক্সিজেন প্রবাহ সব কিছু সমভাবে বন্টন হয়, যার ফলে আমাদের গ্ল্যান্ডুলার সিস্টেম, আমাদের হরমোনাল সিস্টেম, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম সবগুলো সিস্টেম ব্যালেন্স হতে পারে, যার ফলেও কিন্তু আমি আমার নিয়ন্ত্রণ, আমার ইমোশনকে আমি খুব সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। প্রিয় দর্শক, এই আসনগুলো প্রাণায়ামা এইগুলো করবার পাশাপাশি আপনাকে সবসময় ইমোশনকে নিয়ন্ত্রণ করতে গেলে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো কোনোভাবেই অপ্রাকৃতিক চিন্তা করবেন না। আপনি সব কিছুকে খুব সহজভাবে প্রাকৃতিক যে নিয়মগুলো আছে সেই নিয়মের মধ্যে যদি আপনি আপনার চিন্তাকে যোগ করে ফেলতে পারবেন, দেখবেন পৃথিবীর সব কিছুই স্বাভাবিক। আর পৃথিবীর সব কিছু যখন মনে হবে আপনার স্বাভাবিক, তখন আপনার ইমোশন আপনার নিয়ন্ত্রণে থাকতে বাধ্য। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, এবার তো স্যান্ডেলিনা রূপকথা থেকে বিদায় নেবার পালা। আজকে বিদায় নিলেও আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব প্রিয় কোনো তারকাকে সাথে নিয়ে, এবং আপনাদের জন্য অবশ্যই থাকবে নতুন কিছু বিউটি টিপস এবং যোগা টিপস। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।